মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। এতদিন পর্যন্ত বিজয়িনীর প্রতিটি পর্বে আপনাদের সামনে বিভিন্ন সফল নারীদের লড়াইয়ের কাহিনী আমরা তুলে ধরেছি। আজ যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরব তা একেবারেই অন্য রকম। এতদিন পর্যন্ত যাদের সফলতার গল্প আমরা তুলে ধরেছি তারা বিভিন্ন পেশায় তাদের নিজেদের জীবনে লড়াইয়ের মাধ্যমে তাদের সফলতা অর্জন করেছেন, কিন্তু আজকের যে কাহিনী আপনাদের শোনাবো তা একেবারেই আলাদা। আজ আমাদের সাথে রয়েছেন নীলাঞ্জনা চ্যাটার্জি। তিনি ঠিক কী কারণে আজ আমাদের বিজয়িনীর পর্বের অতিথি তার মুখ থেকেই শোনাবো আপনাদের। নীলাঞ্জনাদি, ট্রাইব টিভি বাংলার এই অনুষ্ঠান বিজয়িনী, আপনাকে অনেক অনেক স্বাগত। অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। আমি একদম শুরুতেই দর্শকদের সাথে আপনার যে পরিচয় করালাম, বললাম যে আপনি আজকের কেন অতিথি আমাদের, সেই গল্প আপনার কাছ থেকেই শুনবো। 2020 সালে একটা ঘটনা ঘটেছিল, সেখানে একজন মহিলা তার শ্লীলতা হানি করা হচ্ছিল এবং সেখান থেকে আপনি তাকে উদ্ধার করেছিলেন। অদম্য একটা সাহস, এবং তারপর আপনাকেও অনেক ভুগতে হয়েছে। একবারে শুরুটা কিভাবে হয়েছিল, সেই ঘটনাটা ঠিক কি হয়েছিল, কি ঘটেছিল সেই রাতে? আসলে 5ই সেপ্টেম্বর না আমার মায়ের জন্মদিন। তো 2020 সালে, যখন এটা তো কোভিডের সময় ছিল, এবং যদি মনে রাখো 2020 7ই সেপ্টেম্বর লাস্ট লকডাউন ছিল। তো 5ই সেপ্টেম্বর রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করে মায়ের বাড়ি থেকে, মা বাবা আমার রুবি হসপিটালের উল্টো দিকে আনন্দপুর থানার অন্তর্গত একটি আবাসনে থাকেন, সেখান থেকে আমরা বেরোলাম 5 তারিখ গভীর রাত্রিরে, ধরা যাক সেটা প্রায় 12টা। তো বেরিয়ে আমরা যখন, আমি আমাদের গাড়িটা এবং আমার বোনের গাড়িটা আমরা একসাথেই বেরিয়েছি বাড়ি যাব বলে। তো আমাদের গাড়িতে আমি ছিলাম, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, বোনের গাড়িতে তার পরিবার। তো আমরা বেরিয়ে যখন মোড়টা নিচ্ছি, ঘুরছি, হঠাৎ একটা বিশাল জোরে বাঁচাও বাঁচাও চিৎকার, এবং আমি বুঝতে পারছিলাম যে একটা স্পিডিং কার, একটা গাড়িটার আওয়াজ পাচ্ছিলাম, এবং সেই গাড়িটার আওয়াজের সঙ্গে সঙ্গে একটি মেয়ের বাঁচাও বাঁচাও চিৎকার। তো আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে বলি যে তুমি গাড়িটা দাঁড় করাও। তো আমরা গাড়িটা যেই মুহূর্তে দাঁড় করালাম, আমার বোনের গাড়িটা পেছনে ছিল, ওরাও দাঁড় করিয়ে দিল। দিয়ে আমি সঙ্গে সঙ্গে গাড়িটা থেকে নেমেছি, বিকজ আমি বুঝতে পারছিলাম যে স্পিডিং কার যেটা আসছে সেটা ক্রমে কাছাকাছি এসে গেছে। নেমে যেই মুহূর্তে দাঁড়িয়েছি, গাড়িটা এসে থামলো, গাড়ি থেকে একটি মেয়েকে অলমোস্ট মানে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। তো আমি এটাকে দৌড়ে গিয়ে ধরলাম, মানে জামা কাপড় ছেঁড়া, প্রচণ্ডভাবে সারা শরীরে আঁচড়ানোর দাগ, মাথাটাকে বোধহয় ড্যাশবোর্ডে ঠুকে দিয়েছে, সেজন্য মাথায় রক্ত জমে আছে একদম, মানে মুখটুকগুলো খোলা। মেয়েটা কাঁদছে, ধরাতে মানে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম অবস্থা। বললো যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল এরকম আমাকে, আর আমি যতবার বলছি গাড়িটা দাঁড় করাচ্ছিল না, আর উল্টে স্পিড বাড়াচ্ছিল। তো আমি বললাম কে আছে গাড়িতে? বললো আমি আমার মানে ডেটে বেরিয়েছিল। তো আমি বললাম যে গাড়িতে তোমার কিছু? বললো হ্যাঁ, আমার বিলঙ্গিংস সব গাড়িতে, আমার পার্স, আমার ফোন সবই।
তো আমি দৌড়ে গিয়ে হাত দেখিয়ে গাড়িটা থেকে আমি জিনিসগুলো চাইলাম। ছেলেটি কিন্তু আমাকে দেখলো, আমিও ছেলেটিকে দেখলাম, এবং গাড়ির কাঁচ, ডান দিকে কাঁচ রয়েছে, আমি ধাক্কা দিয়ে বলছি যে আপনি জিনিসগুলো আমাকে দিয়ে দিন। আমার প্রথম উদ্দেশ্য ছিল মেয়েটিকে ওই অবস্থায় কাছেই রুবি হসপিটাল, ওখানে নিয়ে যাওয়া, ট্রিটমেন্টের ব্যবস্থা করা। তো কি করলো, ও একটা মানে হয় না একটা সাডেন একটা জার্ক দিলে যেটা হয় গাড়িটা একটু লাফিয়ে এগোয়, তো ওই লাফিয়ে এগোনোতে আমি সামনে, গাড়ির সামনে ছিলাম, অলমোস্ট সামনে ডান দিকে। তো ওই দিকটাতে আমি কি হলো, আমি পেছোতে গেলাম, ভয়ের চোটে পেছোতে গেছি, তো আমি আই ফেল ডাউন। গাড়ির একটা জার্ক আছে, প্লাস আমি পেছোতে গেছি, আই ফেল ডাউন, আমি পড়ে গেলাম। আর বাঁ দিকের পাটা না রাস্তার দিকে পড়লো, আর মাথাটা আর ডান দিকের পাটা নিয়ে সবটা নিয়ে আমি নর্দমার দিকে, আর বাঁ দিকের পাটা বেরোলো। তো ছেলেটা কী করলো, গাড়িটাকে একদম ব্যাক করলো, দিয়ে ফুল থ্রটল আমার পায়ের উপর দিয়ে চালিয়ে দিল। অ্যান্ড দেন আই লস্ট কনসিয়াসনেস ফর আ মোমেন্ট, অ্যান্ড দেন when I regain my consciousness, এবং যখন জ্ঞান ফিরল, তখন আমার একটা পায়ের একটা হয় না যে একটা অসহ্য একটা যন্ত্রণা, মাথায় একটা যন্ত্রণা, পায়ে একটা যন্ত্রণা, আমি বুঝতেও পারছিলাম না যে কী হয়েছে। তো আমার বোন দৌড়ে এসছে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সব দৌড়ে এসছে, আমার ভগ্নিপতি সবাই দৌড়ে এলো। আর আশপাশের আবাসন থেকে সিকিউরিটি কিছু মানুষজন ওই চিৎকার চেঁচামেচিতে দৌড়ে এসে আমাকে যখন তুলে ধুচ্ছে, আমি খালি বললাম যে আমার পাটা আছে না গেছে। তো তারা বললেন যে না, তোমার পাটা ভেঙেছে, কিন্তু খুব খারাপভাবে ভেঙেছে মনে হচ্ছে, আর মাথাটা তোমার ফেটে গেছে। তো দ্যাট ওয়াজ দ্য সিনারিও। তারপরে তো পুলিশে ফোন, 100-তে ফোন করে সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে তারা এলেন 100 থেকে, এবং ওরাই কিন্তু পুলিশের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন যাতে আমাকে রুবিতে নিয়ে যাওয়া যায়। কারণ ওই সময় কোভিডের টাইম, তো হসপিটাল থেকে খুব একটা অ্যাম্বুলেন্স কোথাও পাঠাচ্ছিল না, কারণ কোভিডের ভয় একটা ছিল। তো পুলিশের এত সহযোগিতা পেলাম সেই রাত্রিরে, সেই সময়, সেই মুহূর্তে, এবং সেই সময়টায় ওরা পাশে না দাঁড়ালে আমি জানি না কী হতো, মানে রাস্তায় হয়তো ব্লিড করতে করতেই আমি শেষ হয়ে যেতাম। কিন্তু ওই সময় ওইভাবে আমাকে রুবিতে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। তারপরে তো ইট ওয়াজ এ হিস্ট্রি। আমার মাথা ফেটে গিয়ে হাঁ হয়ে গিয়ে তার মধ্যে স্টোন চিপস ঢুকে গেছে, বাঁ পায়ের যে বাঁ পায়ের তলার অংশটা, সেখানে মাঝখান থেকে হাড়টা ভেঙে, হাড়টা ফুটো হয়ে, চামড়া টামড়া, মাংস টাংস ফুটো হয়ে হাড়টা বেরিয়ে গেছে। কারণ একটা গাড়ির চাকা গেলে যেরকম হতে পারে আর কি। তো এইটার এই একটা 6 মাসের একটা পুরো আমার অর্ডিল ছিল, মানে আমার এই পুরো ট্রিটমেন্ট, 3টে অপারেশন, হ্যাঁ, তারপরে আমার রেকুপারেশন, মানে আমার ফিজিওথেরাপি, এবং আমাকে রিহ্যাবিলিটেট করতে যা যা করতে হয়েছে সবটা করে ফাইনালি 6 মাস বাদে নিজের পায়ে আবার নিজে দাঁড়াতে পারলাম। এরপর এখন ঘটনাটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা শুনবো, কিন্তু তার আগে আমি যেটা জানতে চাইবো, স্বভাবতই এত রাতে এরকম কোনো ঘটনা দেখলে সাধারণ যে সমস্ত মানুষ আমরা আমাদের চারপাশে বেশি দেখতে পাই, তারা কি করে, সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা অত রাতে ঝামেলা এড়ানোর চেষ্টা করে। আপনার মাথায় ঠিক কি স্ট্রাইক করেছিল? না, আমার না আসলে আমি কখনোই কোনোদিনই কোনো ঝামেলা থেকে, মানে আমার সামনে যদি কেউ দুজন মানুষ ঝামেলা করছে দেখি, আমি গিয়ে মাঝখানে দাঁড়িয়ে তাকে থামানোর চেষ্টা করি। ঠিক আমি মানে এটা খুব ছোট্ট একটা ঘটনা যদিও, ঠিক এটা সেপ্টেম্বর মাসে ঘটেছে। অগাস্ট মাসে একদিন আমাদের অ্যাকচুয়ালি রুবির উল্টো দিকে আবাসনে আমি থাকি। তো আমরা ফিরছিলাম একদিন, ওইসব কোভিডেরই তো সময়। একটি মহিলা, সে একদম অবিন্যস্ত তার বেশবাস, সে জ্বরের ঘুরে কাতরাচ্ছে, ফুটপাতে তাকে কেউ ফেলে রেখে গেছে, এবং এমন জ্বর মানে তার গায়ে হাত দেওয়া যাচ্ছে না। ওই সময় কোভিডে জ্বরের মানুষের কাছে কেউ ঘেঁষে না। তো আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ওই গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আবার সেই 100-তে ফোন করে আমাদের লোকাল থানা, গড়ফা থানা, আমি যে থানার আন্ডারে আমার বাড়ি, সেটা হচ্ছে গড়ফা থানার আন্ডারে, সেখান থেকে এলেন। এবং তখন গড়ফা থানায় যদি 20 জন মানুষ ধরুন থেকে থাকে, তাহলে 18 জন মানুষই তখন কোভিডে আক্রান্ত। পুলিশ যে 2-3 জন আছেন তারাই কোনোভাবে চালাচ্ছেন। তো একজন মানে সাব ইন্সপেক্টর উনি এলেন, এসে মহিলাকে অবলীলাক্রমে কোলে করে
তুলে মানে তাদের পুলিশের গাড়িতে তুললেন এবং হসপিটালে নিয়ে গেলেন, রুবি হসপিটালে। তো তখন ওই সময় ওই ভদ্রমহিলাকে একটা শাড়ি, একটা বেড কাভার এনে ওনাকে দেওয়া, গায়ে জড়িয়ে দেওয়া, একটা শাড়ি কোনো মতে র্যাপ করে দেওয়া, এসবগুলো করেছি। মানে কোনোভাবেই পরিস্থিতি থেকে আপনি না, পালিয়ে যাওয়ার কোনো আসলে কি মানে পালানোর মানসিকতা আমার কোনোদিনই ছিল না। আমি সবসময় দেখেছি যে পালালে সমস্যা পিছু পিছুই আসে, আর সমস্যাকে যদি সামনে থেকে মোকাবিলা করা যায়, চোখে চোখ রেখে, সমস্যার চোখে চোখ রেখে যদি মোকাবিলা করে, সমস্যা বরং পালিয়ে যায়। মানে এটা আমার অভিজ্ঞতা, সারা জীবনেই এই অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি আমার জীবনে। আমি বাকিদের কথা বলতে পারবো না, তবে হ্যাঁ, আমি এইভাবেই আমি চলেছি, আজও তাই চলি। 2020 ওই 5ই সেপ্টেম্বরের রাতে যে ঘটনা ঘটেছিল, তার জন্য আপনার পায়ের যে ক্ষতিটা হয়েছে সেটা তো আপনি আজও সাফার করে চলেছেন। আর সেই ঘটনা আজ কোথায় দাঁড়িয়ে? আদালতে তো কেস চলছে। হ্যাঁ, মানে আজও বলে না, আমি যতদিন বাঁচবো এইটা নিয়েই চলতে হবে, কারণ আমার বাঁ পায়ে একটা 9 ইঞ্চি একটা লোহার রড আছে, আমার 18টা স্ক্রু আছে, 2টো ক্ল্যাম্প আছে। তো এটা একটা মেড আপ, তো একটা পা আর কি আমার। ঠিক আছে, এটা নিয়ে আমি 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 এভাবেই ভেবেছি যে অন্তত আমার জীবনটা, সেদিন আমার মাথাটাও থাকতে পারতো গাড়ির চাকার তলায়, অন্তত আমার জীবনটা তো আছে। তো যতদিন আমার ওই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, তো যতদিন জীবন আছে ততদিন আমি এটাকে সমস্যা বলে মনে করব না। আর এই আদালতে যে ক্রিমিনাল কেসটা চলছে, যেটা 2020 সালে ক্রিমিনাল কেসটা হয়েছিল আনন্দপুর থানায়, সেখানে আমি ভিকটিম। তো আমার একটা ফাস্ট ট্র্যাক কোর্টেই চলছে, আলিপুর আদালতে, জজ কোর্টের। তো সেখানে সাক্ষী হচ্ছে সরকারি কৌঁসুলি যিনি আছেন, তিনি যথাযথ তার দিক থেকে যতটুকু সম্ভব করার করছেন। সেই মেয়েটি কি কোনো স্ট্যান্ড নিয়েছে যাকে বাঁচালেন এত কষ্ট করে? না, মেয়েটি স্ট্যান্ড কি নিতে পারতো, কি নিয়েছে, আমি অ্যাকচুয়ালি সেভাবে বলতে চাই না। পুরো জিনিসটাকে আমি বলি যে মেয়েটির বাড়ির পক্ষ থেকে নেগোশিয়েট করার চেষ্টা করা হয়েছিল যদি আমি কেসটা তুলে নিই। ছেলেটির বাড়ি থেকেও এসেছিল আমার কাছে যদি কেসটা তুলে নিই, যেটা আমরা করিনি, কারণ সেটা সম্ভবও ছিল না। এবং আমার ইনজুরিটা আমি খুব একটা সৎ কাজ করতে গিয়ে আমার মনে হয় যে আমি খুব সাহস দেখিয়ে একটা সৎ কাজ করতে গিয়েছিলাম বলে সেই ইনজুরিটা আমার হয়েছে। তো সেটা না, আমার খুব মানে ওটা যদি আমি কেসটা তুলে নিতাম তাহলে সেটার প্রতি ইনজাস্টিস হতো, অবিচার করা হতো। আমি নিজের প্রতি নিজে অবিচার করতে চাইনি, তাই জন্য আমি কেস তুলিনি। বাট পরবর্তীকালে আমি যা জানতে পেরেছি যে ওই ছেলেটির সাথে মেয়েটির বিয়ে দেওয়া হয়েছে। বাট আমার দেশের মেয়েদের অবস্থানের কথা ভাবলে, যতই আমরা শিক্ষিত হয়ে যাই না কেন, যতই আমাদের পড়াশুনো, বাহ্যিক শিক্ষা, যেটা অন্তরের শিক্ষার কথা আমি বলতে চাই না, আমি বাহ্যিক শিক্ষার কথা বলবো, যতই আমাদের বাহ্যিক শিক্ষা, আমাদের প্রফেশনাল যে এডুকেশন, যেটাই হয়ে যাক না কেন, যত দূরই আমরা বাইরে দিয়ে এগিয়ে যাই না কেন, ভেতরে আমরা এখনো বোধহয় 19 শতকেই পড়ে আছি। তো কাজে ওই পর্বটা নিয়ে আমি খুব একটা নিজের মাথায় আমি সেটাকে ঢোকাতে দিই না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন, বলেছেন যে এটা যে আপনি করলেন, আপনার পাটা তো নষ্ট হয়ে গেল, সারা জীবনের জন্য আপনি একটা পাকে হারালেন, অথচ দেখুন মেয়েটি তো ভালোভাবে ঘুরছে, সে তো বিয়ে করে সংসার করছে। আসলে কোনো ঘটনা যখন সামনে ঘটে, সেই ঘটনার প্রেক্ষিতে আর কি ঘটনা ঘটতে পারে সেটা তো ওই মুহূর্তে বলা সম্ভব হয় না। ওই ঘটনাটা দেখেছি, যে মুহূর্তে দেখেছি যে মেয়েটিকে বাঁচাতে হবে, আমি বাঁচিয়েছি। তার পরবর্তীকালে সেই ঘটনার প্রেক্ষিতে আর কি ঘটনা ঘটতে পারে সেটা আমার পক্ষে বলা সেই মুহূর্তে বসে সম্ভব ছিল না। আমিও তো অনেক কিছুই এই 4-5 বছরে অনেক জায়গায় গিয়ে মানুষের সাথে পরিচিত হয়েছি, মানুষ আমাকে ভালোবেসেছেন। আপনারা আজকেও আমাকে 5 বছর বাদে
আবার ডাকছেন, বলতে বলছেন আমার জীবনের কথা, এটাও কি কম পাওয়া? একদমই তাই। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সাথে রয়েছেন নীলাঞ্জনা চ্যাটার্জি। আপনাদের শুরুতেই বলেছিলাম যে তিনি ঠিক কী কারণে আজ আমাদের বিজয়িনী পর্বের অতিথি, সেটা আমাদের অনুষ্ঠানটা শুরু হওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। নীলাঞ্জনা চ্যাটার্জির কাছ থেকে আমরা শুনছিলাম আনন্দপুরের যে ঘটনা ঘটেছিল 2020 সালের 5ই সেপ্টেম্বর রাতে, সেই ঘটনার কি অভিজ্ঞতা এবং তার কি জীবন দর্শন নিয়ে তিনি সেই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই পুরো যে ঘটনা সেটাই শুনছিলাম আমরা। এবং নীলাঞ্জনা দিয়ে আপনি ঠিক যেটা বললেন যে আজ আপনি ভিকটিম, ওই মেয়েটি কোথাও গিয়ে আপোষ করে নিয়েছে ঘটনাটার সঙ্গে, বা করতে বাধ্য হয়েছে, করতে বাধ্য হয়েছে। ওর দিকটা আমরা জানি না। একদমই তাই, পরিবারের চাপে হতে পারে বা সমাজের চাপে হতে পারে। কিন্তু সেই ঘটনাটার জন্য যে আপনার পায়ের একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেল এবং তার জন্য হয়তো এখনো অনেক অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হয়, তো কোথাও কি আফসোস হয় যে সেটাতে কেন এগিয়েছিলাম? একদম হয় না। আফসোস টাফসোস আমার জীবনে খুব একটা, আমি আফসোসের সঙ্গে আপোষ করি না কখনোই। মানে আমি সবসময় মনে করি যে একটা ঘটনা, যেটা অ্যাকচুয়ালি না ঘটনা যেগুলো, সেগুলো ঘটতে থাকে, আমরা সেই ঘটনার সেই মুহূর্তে সেই জায়গায় পাত্র বা পাত্রী হয়ে দাঁড়িয়ে যাই। ঘটনা কিন্তু ঘটনার মতো ঘটতে থাকে। জীবন যদি দেখা যায়, জীবন তো একটা নদীর মতো, জীবন তো চলছে, নদী যেরকম চলতে থাকে জীবনও চলতে থাকে। তো তার মধ্যে একটা পাড়ে দেখা যায় একটু গাছপালা আছে, অন্য পাড়ে গ্রাম আছে, অন্য পাড়ে কিছুই নেই, কোনো পাড়ে বালিয়াড়ি। তো ঠিক এক্স্যাক্টলি ওইরকমভাবে আমরা পাত্রপাত্রীর মতো দাঁড়াতে থাকি জীবনের ধারে, জীবন আমাদের সঙ্গে চলতে থাকে। তো আমার কাছে এটা খুব একটা বড় ফিলোসফি। আমি কোনোদিন কোনো জায়গায় আফসোস করিনি, পেছন ফিরেও তাকাইনি যে আমি কেন করেছিলাম, কি করলাম, এই চুলচেরা বিশ্লেষণে আমি যাইনি। কারণ আমাকে জীবন যেভাবে আমাকে নিয়ে চলেছে, আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো, আমি ওই গতিতে আমি চলেছি। তো আমার কাছে এই আফসোসের কোনো জায়গা নেই। আপনি স্টুডিওতে আসার আগেও বলছিলেন যে এখন আপনি অনেক স্লো, মানে একা ঘুরতে যেতে ভালোবাসেন, স্লো ট্রাভেলিং এগুলোতে যান। তো সেখানে আপনার পায়ের সমস্যা রয়েছে, কোনো অসুবিধা হয় না? না, আমার এই সোলো যে ঘোরার জায়গাটা, যেটা সেটা আমার কাছে, বা একা একা ঘোরার জায়গাটা, এটা খুব এখন তো খুব ট্রেন্ড এটারই। বাট আমি অনেক দিন আগে শুরু করেছি, 2019-এ শুরু করেছি, যখন আমার পা ঠিক ছিল একদমই, তখনই শুরু করেছি। আসলে এটা মানসিকতা। আমার মনে হয় যে যারা এই যে যাদের প্রতিবন্ধকতা আছে, ধরা যাক বাই বার্থ, জন্মগত, বা যারা হয়তো কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, বা কোনো কারণে তাদের প্রতিবন্ধকতা জীবনে এসেছে, তারাও কিন্তু অনেক কত ভালো ভালো মানে জায়গায় নিজেদেরকে তুলে ধরেছেন এবং অনেক কিছু অ্যাচিভ করেছেন। তো আমার কাছে আজকে অনেক পরবর্তীকালে এসে আমার এই পায়ের এই ঘটনাটা, এবং সেটাও আমার মনে হয়েছে যে আমি কাউকে বাঁচাতে গিয়ে আমার যেহেতু হয়েছে, সেটা আমার মানসিকভাবে আমি খুব একটা সেটা নিয়ে চিন্তিত হইনি কখনোই। আমার খালি এটাই ছিল যে আমি আবার দাঁড়াতে পারবো কিনা, আমি আবার চলতে পারবো কিনা। অ্যান্ড আমি ওটা দাঁড়াতেও পারি, চলতেও পারি। হ্যাঁ, কিছু প্রতিবন্ধকতা আমার জীবনে আছে, কিন্তু সেগুলোকে আমি আমার মনেই রেখেছি। শরীরকে কখনো আমি বাধা হয়ে দাঁড়াতে দিইনি আমার কাজের প্রেক্ষিতে, এবং সেটা আমার কাজ, আমার ঘোরা, আমার সাধারণ চলাফেরার মধ্যে খুব একটা মানসিকভাবে আমার ওই দৃঢ়তাটা আছে, খুব একটা আমি সেটাকে আমল দিই না। হয়তো কষ্ট, ডেফিনেটলি ব্যথা হওয়া, কিছু আমার পশ্চার আছে যেগুলো আমার পক্ষে করা একদম আর সম্ভব না। দৌড়ানো সম্ভব না, আমাকে কুকুরে তাড়া করলে আমি দৌড়তে পারবো না, এটাও ঘটনা। বা আমাকে কোথাও যদি দৌড়ে যেতে হয়, যেতে পারবো না, তাড়াহুড়ো করে কিছু করতে চাই না, করতে পারি না।
আক্ষরিক অর্থেই আমি খুব ধীর গতিতে চলাফেরা এখন করি, বাট ঠিক আছে, মানে অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমি তো যতদিন বেঁচে আছি, যতদিন আমার মনটা আছে, আমার মনে হয় সেটা অনেক বড় ব্যাপার। জীবন তো অনেক বড় জিনিস না? জীবনকে শেষ মুহূর্ত অবধি, শেষ বিন্দু অবধি উপভোগ করে নেওয়াটাই জীবনের ধর্ম, এবং সেটা কোনো প্রতিবন্ধকতাই আসলে সেটাকে আটকাতে পারে না। তো আমি সেই ফিলোসফিতে বিশ্বাস করি, সেই দর্শনে আমি বিশ্বাস করি, চলছি। নীলাঞ্জনাদি, আমরা এই ঘটনাটা নিয়ে অনেকক্ষণ কথা বললাম, এবার একটু অন্যদিকে আমরা কথা বলি যে নিশ্চয়ই। আপনি আপনার জীবনে অনেক রকম কাজ করেছেন। প্রথমে চাকরি জীবন, এবং Sure. তারপর নিজের ক্যাফে খুলেছেন, তারপর খুলেছিলাম। নিজের কনসালটেন্সি খুলেছেন, এবং বারবার এই চাকরি ছেড়েছেন একটা সময়ে হ্যাঁ। পারিবারিক প্রয়োজনে, হ্যাঁ। তারপর আবার নিজের কিছু করার ভাবনা, এই যে ওঠাপড়ার মধ্য দিয়ে হ্যাঁ। আপনি গেছেন, কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। সেই মন্ত্রটা কি? ওই যে ফিনিক্স পাখি, আমি বলছিলাম সেটাই, যে ফিনিক্স পাখি থেকে খুব বড় একটা মন্ত্র নেওয়া যায়, কারণ ওরা পুড়ে যায়, ছাই হয়ে যায়, আবার নতুন করে বেঁচে ওঠে। তো আসলে কি জীবনের ওঠাপড়াটা আমাদের তো কোনো একটা, যদি ফ্ল্যাট গ্রাফ কখন হয়? যখন জীবন থেমে যায়। যতক্ষণ ওঠাপড়া আছে ততক্ষণ জীবন আছে। তো জীবনটা প্রতি মুহূর্তে বাঁচতে হবে। আসলে আমার এটা সবসময় ফিলোসফি, ওই যে আমি বলছিলাম না, যে জীবনের সাথে চলো। জীবন যেভাবে তোমাকে নিয়ে যাচ্ছে, যে বাঁকে, যে গলিতে, যে বড় রাস্তায়, যে নদীর পাশ দিয়ে যাচ্ছ, তাকে উপভোগ করো, সেই মুহূর্তটাকে দেখো, তাকিয়ে দেখো, সেটাকে ভালোবাসো, সেটাকে বাঁচো এবং এগিয়ে যাও। তো আমার চাকরি জীবন 11 বছর, তারপরে আমি 2 বছর ক্যাফে চালিয়েছি, তারপরে কনসালটেন্সি করেছি 2 বছর, তারপরে কোভিড হয়ে গেছে। কোভিডের সময় আমার পায়ের এরম অ্যাক্সিডেন্ট হলো, অতএব তার পরবর্তীকালে জীবনটা খানিকটা থমকে গেলেও আমি জীবনটাকে ছেড়ে দিইনি। আমি আমার মতো করে চলছি। আমি এখন ঘুরে বেড়াই, কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার কিছু বন্ধুবান্ধব আছেন, তাদেরকে তারা ভালো কোনো কাজ করলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি খুব সম্প্রতি, তার আগেও করেছি, আমি সম্প্রতি একটি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মানে যে টাকাটা অ্যালটেড থাকে, তার আমার চেনা সূত্রে তাদের কাছ থেকে আমি সেই একটা টাকা আমি আমার এক বান্ধবীকে দিতে পেরেছি। মানে সেই সাপোর্টটুকু করতে পেরেছি আর কি তাকে, কারণ এই মেয়েটি আমার যে বান্ধবী, সে পুরুলিয়ার একদম প্রত্যন্ত জায়গায় শবরদের বাচ্চাদের নিয়ে 10টা স্কুল চালায়। সেখানে 500-600 বাচ্চা পড়াশুনো করে, প্রাইমারি এডুকেশন, প্রাথমিক যেটা আমাদের শিক্ষা, সেটা ওরা পায়, তার সাথে কিছু খাওয়া পায়, যেটার জন্য হয়তো বাচ্চারা তাগিদে, সেই খাওয়াটুকুর তাগিদে হয়তো বাচ্চারা আসে। তো সেই স্কুলগুলো যাতে সুষ্ঠুভাবে চলতে পারে বছরখানেক, সেই একটা টাকার ব্যবস্থা করতে পেরেছি। খুব উচ্চকিতভাবে আমি কোনোদিন কিছু করিনি। মানুষের আসলে কি, আমরা ভুলে যাই একটা জিনিস, রাস্তায় পথ চলতে চলতে আমরা পাশের মানুষ যে পড়ে যায় না হোঁচট খেয়ে, তাকে তুলি না, নিজের লক্ষ্যে পৌঁছানোটাই আগে হয়ে আমরা যায়। চলে যেতে থাকি। আমরা বাস ধরতে যাই, ট্রেন ধরতে যাই, অটো ধরতে যাই। হ্যাঁ, আমাদের প্রাত্যহিক তাগিদগুলোকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে দিই, প্রাথমিক মনে করি সেগুলোকে। আমার পাশের মানুষটাকে কিন্তু আমি তাকাই না। পাশের মানুষটা পথ চলতে গিয়ে যে পড়ে গেল, তাকে যদি হাতটুকু দিয়ে, একটা সাপোর্ট দিয়ে তাকে টেনে তুলে তার প্রাথমিক শুশ্রূষাটুকু যদি করি, আমার মনে হয় ওটা অনেক বড় করা। সবসময় খুব বড় কিছু করলেই করা, সেটা কিন্তু নয়। ছোট ছোট কন্ট্রিবিউশন, ছোট ছোট পাশের মানুষের, আপনার বাড়ির কাজের মেয়েটিকে যখন আমি সবসময়, আমি মনে হয় যে আমার বাড়িতে যে মেয়েটি কাজ করতে আসছে, তার মুখটা আমি প্রথমেই
দরজা দিয়ে ঢোকার পরেই আমি তার মুখটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি যে ও খুশি কিনা। ওর মুখটা হাসি দেখলে আমার ভালো লাগে। তারপরে আমি ওর প্রাত্যহিক কাজ, তুমি ঠিক আছো, খেয়েছো, এইটুকু যে জিজ্ঞাসা করা মানুষকে, না তাকে এইটুকু, কিন্তু এটাও অনেক বড় কন্ট্রিবিউশন। এইটা না আমি মনে হয় যে এটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা শিক্ষা হওয়া উচিত, যে আমার পাশের মানুষটা, আমার ঘরের মানুষটা, তারা কেমন আছে, তাদের কোনো সাহায্য লাগবে কি। এই ছোট ছোট পরিসরে আমরা যখন মানে মানুষকে সাহায্য করতে থাকবো না, তাহলে বড় সাহায্য করাটা খুব একটা বড় ব্যাপার হবে না। তখন মনে হবে যে এটা তো আমি রোজই করি। এই মানসিকতাটা আমার মনে হয় তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। নীলাঞ্জনাদি, আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি। সেখানে আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে ধরুন আমরা যে আনন্দপুরের ঘটনাটা দিয়ে শুরু করেছিলাম, সেখানে আমরা বলছিলাম যে মেয়েটি সে রাতে আক্রান্ত হয়েছিল, সে কোথাও গিয়ে একটা আপোষ করে নিয়েছে, সেটা পারিবারিক চাপেই হোক বা সামাজিক চাপে। সত্যি। কিন্তু আপনার জীবনেও এরকম দিন এসেছে এবং তখন আপনি আপোষ করে নেননি এবং সেটা থেকে বেরিয়ে এসেছেন। এই যে মনের জোরটা আপনি পেয়েছিলেন, সব মেয়েরা তো সেই মনের জোরটা পায় না, কিন্তু তারা সেই মনের জোরটা পাবে কোথা থেকে? তারা যদি কোনো জায়গায় অত্যাচারিত হচ্ছে, সেখান থেকে তারা বেরিয়ে আসবে কিভাবে? প্রথম কথা আমি তো বলবো যে আমি খুব ফরচুনেট, আমি ভীষণ ভাগ্যবান যে আমার মা বাবার মতো মা বাবাকে আমি মা বাবা হিসেবে পেয়েছিলাম। এবং আমার সেই পাওয়াটা না হলে বোধহয় যেহেতু আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল এবং আমার সন্তানও খুব অল্প বয়সে আসে, এবং 3 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। এবং আমার মা বাবা বিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু বিয়ে দিয়ে জলে ফেলে দেননি, মানে যাতে কোনো অসুবিধা হলে আমি ফেরত আসতে পারি সেই দরজাটুকু খোলা রেখেছিলেন, এবং আমি সেই দরজা দিয়েই ফেরত আসি। পরবর্তীকালে আমার যিনি বর্তমান স্বামী, তার সাথে আমার আলাপ হয়, এবং অনেক বছর বাদে, 8 বছর বাদে, আমি ফিরে আসার 8 বছর বাদে আমি কিন্তু আবার নতুন করে সংসার, যদি জীবন বলা যায়, সংসার জীবনে আবার প্রবেশ করি। এবং তখন আমার মেয়ে কত বড়, 10 বছর বয়স তখন আমার মেয়ের। তো এই যে মানসিকতাটা, এটা আমি পেয়েছি আমার মা বাবার থেকে। তো আমি নিজে মা, আমার একটাই বক্তব্য যে আমাদের সন্তানদের না, এবং যে মেয়েটি আজকে আপোষ করলো, জানি না কিসের প্রেক্ষিতে, কোন সামাজিক চাপে এবং কোন পারিবারিক চাপে সে মাথা নুইয়ে নিল, এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যখন একটা সন্তান জন্ম দিচ্ছি আমরা, তার বড় হওয়ার পেছনে মা আর বাবার সমান ভূমিকা থাকে। এবং আমরা খুব সচরাচর দেখে থাকি যে একটা বাড়িতে যখন লিঙ্গভেদে মানুষকে বড় করা হয়, যেমন একটা বাড়িতে যে মেয়েটি জন্মালো তাকে মেয়ে হিসেবে বড় করা হচ্ছে, বা একটি ছেলে জন্মালো তাকে তথাকথিত ছেলে হিসেবে বড় করা হচ্ছে। আমি বলবো এটা অত্যন্ত ভুল একটা জায়গা। সন্তানকে মানুষ করুন, একটা মেয়ে হয়ে ওঠার দায়িত্ব সেই মানুষটির, বা একটি ছেলে হয়ে ওঠার দায়িত্ব সেই মানুষটির। যে মানুষটি উভলিঙ্গের, তার জীবনটা তাকে নিজেকে বেছে নিতে দাও। একটি সন্তান লিঙ্গভেদে মানুষ করার, বড় করার কোনো প্রয়োজন নেই। তবেই সে ঘুরে দাঁড়াতে পারবে। কারণ তার মানুষ হিসেবে তাকে যদি আমরা বড় করি, একটি মানুষ হিসেবে, তাহলেই তার শিরদাঁড়া থাকবে। কারণ মান আর হুঁশ না হলে মানুষ হয় না। তো শিরদাঁড়া সোজা করে না দাঁড়াতে পারলে সে মানুষ হইল না। অনেক ধন্যবাদ নীলাঞ্জনাদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনলেন, মান আর হুঁশ এই দুই মিলে মানুষ। মেরুদণ্ডটা আমাদের সোজা রাখতে হবে আর লড়াই করে এগিয়ে যেতে হবে জীবনের পথে। আজকের বিজয়টি এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।